নবম পর্ব। যত রাগ করিয়াই রমেশ চলিয়া আসুক, বাড়ি পৌঁছিতে না পৌঁছিতে তাহার সমস্ত উত্তাপ যেন জল হইয়া গেল। সে বার বার করিয়া বলিতে লাগিল, এই সোজা কথাটা না বুঝিয়া কি কষ্টই না পাইতেছিলাম। বাস্তবিক রাগ করি কাহার উপর, যাহারা এতই সংকীর্ণভাবে স্বার্থপর যে যথার্থ মঙ্গল কোথায় তাহা চোখ মেলিয়া দেখিতেই জানে না। শিক্ষার অভাবে যাহারা এমনই অন্ধ যে কোনো মতে প্রতিবেশীর বলক্ষয় করাটাকেই নিজেদের বল সঞ্চয়ের শ্রেষ্ঠ উপায় বলিয়া মনে করে, যাহাদের ভালো করিতে গেলে সংশয় কণ্টকিত হইয়া ওঠে, তাহাদের উপর অভিমান করার মতো ভ্রম আর তো কিছুই হইতে পারে না। তাহার মনে পড়িল, দূরে শহরে বসিয়া সে বই পড়িয়া, কানে গল্প শুনিয়া, কল্পনা করিয়া কতবার ভাবিয়াছে, আমাদের বাঙালি জাতির আর কিছু যদি না থাকে তো নিভৃত গ্রামগুলিতে সেই শান্তি স্বচ্ছন্দতা আজও আছে, যাহা বহু জনাকীর্ণ শহরে নাই। সেখানে স্বল্পে সন্তুষ্ট সরল গ্রামবাসীরা সহানুভূতিতে গলিয়া যায়, একজনের দুঃখে আর একজন বুক দিয়া আসিয়া পড়ে, একজনের সুখে আর একজন অনাহুত উৎসব করিয়া যায়। শুধু সেইখানে সেই সব হৃদয়ের মধ্যেই এখনো বাঙালির সত্যকার ঐশ্বর্য অক্ষয় হইয়া আছে। হায় রে, এ কি ভয়ানক ভ্রান্তি! তাহার শহরের মধ্যেও যে এমন বিরোধ, এই পরশ্রী কাতরতা চোখে পড়ে নাই। নগরের সজীব চঞ্চল পথের ধারে যখনই কোনো পাপের চিহ্ন তাহার চোখে পড়িয়া গিয়াছে, তখনই সে মনে করিয়াছে কোনো মতে তাহার জন্মভূমি সেই ছোট্ট গ্রামখানিতে গিয়া পড়িলে সে এই সকল দৃশ্য হইতে চিরদিনের মতো রেহাই পাইয়া বাঁচিবে। সেখানে যাহা সকলের বড় সেই ধর্ম আছে, এবং সামাজিক চরিত্র আজিও সেখানে অক্ষুণ্ণ হইয়া বিরাজ করিতেছে। হে ভগবান, কোথায় সেই চরিত্র, কোথায় সেই জীবন্ত ধর্ম আমাদের এই সমস্ত প্রাচীন নিভৃত গ্রামগুলিতে? ধর্মের প্রাণটাই যদি আকর্ষণ করিয়া লইয়াছ, তাহার মৃতদেহটাকে ফেলিয়া রাখিয়াছ কেন? এই বিবর্ণ বিকৃত সব দেহটাকেই হতভাগা গ্রাম্য সমাজ যে যথার্থ ধর্ম বলিয়া প্রাণপণে জড়াইয়া ধরিয়া তাহারই বিষাক্ত পুতিগন্ধময় পিচ্ছিলতায় অহর্নিশি অধঃপথেই নামিয়া চলিতেছে। অথচ সর্বাপেক্ষা মর্মান্তিক পরিহাস এই যে জাতি ধর্ম নাই বলিয়া শহরের প্রতি ইহাদের অবজ্ঞা অশ্রদ্ধারও অন্ত নাই। রমেশ বাড়িতে পা দিতেই দেখিল, প্রাঙ্গণের এক ধারে একটি প্রৌঢ়া স্ত্রীলোক একটি 11-12 বছরের ছেলেকে লইয়া জড়সড় হইয়া বসিয়াছিল। উঠিয়া দাঁড়াইল। কিছু না জানিয়া শুধু ছেলেটির মুখ দেখিয়াই রমেশের বুকের ভিতরটা যেন কাঁদিয়া উঠিল। গোপাল সরকার চণ্ডীমণ্ডপের বারান্দায় বসিয়া লিখিতেছিল। উঠিয়া আসিয়া কহিল, ছেলেটি দক্ষিণ পাড়ার দারিক ঠাকুরের ছেলে, আপনার কাছে কিছু ভিক্ষার জন্য এসেছে। ভিক্ষার নাম শুনিয়া রমেশ জ্বলিয়া উঠিয়া বলিল, আমি কি শুধু ভিক্ষা দিতেই বাড়ি এসেছি সরকার মশাই? গ্রামে কি আর লোক নেই? গোপাল সরকার একটু অপ্রতিভ হইয়া বলিল, সে ঠিক কথা বাবু, কিন্তু কর্তা তো কখনো কারুকে ফেরাতেন না, তাই দায় পড়লেই এই বাড়ির দিকেই লোকে ছুটে আসে। ছেলেটির পানে চাহিয়া প্রৌঢ়াটিকেই উদ্দেশ্য করিয়া বলিল, হ্যাঁ কামিনীর মা, এদের দোষও তো কম নয় বাছা। জ্যান্ত থাকতে প্রায়শ্চিত্ত করে দিলে না, এখন মরা যখন ওঠে না তখন টাকার জন্য ছুটে বেড়াচ্ছে। ঘরে ঘটিটা বাটিটাও কি নেই বাপু? কামিনীর মা জাতিতে সদ্গোপ, এই ছেলেটির প্রতিবেশী। মাথা নাড়িয়া বলিল, বিশ্বাস না হয় বাপু, গিয়ে দেখবে চলো। আর কিছু থাকলেও কি মরা বাপ ফেলে একে ভিক্ষে করতে আনি? চোখে না দেখলেও শুনেছ তো সব। এই 6 মাস ধরে আমার যথা সর্বস্ব এই জন্যই ঢেলে দিয়েছি। বলি, ঘরের পাশে বামুনের ছেলে মেয়ে না খেতে পেয়ে মরবে। রমেশ এই ব্যাপারটা কতক যেন অনুমান করিতে পারিল। গোপাল সরকার তখন বুঝাইয়া কহিল, এই ছেলেটির বাপ দারিক চক্রবর্তী 6 মাস হইতে
কাশি রোগে শয্যাগত থাকিয়া আজ ভোরবেলায় মরিয়াছে। প্রায়শ্চিত্ত হয় নাই বলিয়া কেহ সব স্পর্শ করিতে চাহিতেছে না। এখন সেইটা করা নিতান্ত প্রয়োজন। কামিনীর মা গত 6 মাসকাল তাহার সর্বস্ব এই নিঃস্ব ব্রাহ্মণ পরিবারের জন্য ব্যয় করিয়া ফেলিয়াছে, আর তাহারও কিছু নাই। সেজন্য ছেলেটিকে লইয়া আপনার কাছে আসিয়াছে। রমেশ খানিকক্ষণ চুপ করিয়া থাকিয়া জিজ্ঞাসা করিল, বেলা তো প্রায় 2 বাজে, যদি প্রায়শ্চিত্ত না হয় মরা পড়েই থাকবে? সরকার হাসিয়া কহিল, উপায় কি বাবু, অস্বাস্থ্যর কাজ তো আর হতে পারে না, আর এতে পাড়ার লোককেই বা দোষ দেবে কে বলুন? যা হোক, মরা পড়ে থাকবে না। যেমন করে হোক কাজটা ওদের করতেই হবে, তাই তো ভিক্ষে। হ্যাঁ কামিনীর মা, আর কোথাও গিয়েছিলে? ছেলেটি মুঠা খুলিয়া একটি সিকি ও 4টি পয়সা দেখাইল। কামিনীর মা কহিল, সিকিটি মুখুজ্জেরা দিয়েছে, আর পয়সা 4টি হালদার মশাই দিয়েছেন, কিন্তু যেমন করেই হোক 9 শিকের কমে তো হবে না। তাই বাবু যদি... রমেশ তাড়াতাড়ি কহিল, তোমরা বাড়ি যাও বাপু, আর কোথাও যেতে হবে না। আমি এখনই সমস্ত বন্দোবস্ত করে লোক পাঠিয়ে দিচ্ছি। তাদের বিদায় করিয়া দিয়া রমেশ গোপাল সরকারের মুখের প্রতি অত্যন্ত ব্যথিত 2 চক্ষু তুলিয়া প্রশ্ন করিল, এমন গরিব এ গাঁয়ে আর কয় ঘর আছে জানেন আপনি? সরকার কহিল, 2-3 ঘর আছে, বেশি নেই। এদেরও মোটা ভাত কাপড়ের সংস্থান ছিল বাবু, শুধু একটা চালতা গাছ নিয়ে মামলা করে দাড়িক চক্রবর্তী আর সনাতন হাজরা 2 ঘরই বছর 5 আগে শেষ হয়ে গেল। গলাটা একটু খাটো করিয়া কহিল, এত দূর গড়াতো না বাবু, শুধু আমাদের বড়বাবু আর গোবিন্দ গাঙ্গুলি দুজনকেই নাচিয়ে তুলে এতটা করে তুললেন। রমেশ জিজ্ঞাসা করিল, তারপরে? সরকার কহিল, তারপর আমাদের বড়বাবুর কাছেই 2 ঘরের গলা পর্যন্ত এতদিন বাঁধা ছিল। গত বছর উনি সুদে আসলে সমস্তই কিনে নিয়েছেন। হ্যাঁ, চাষার মেয়ে বটে ওই কামিনীর মা, অসময়ে বামুনের যা করলে এমন দেখতে পাওয়া যায় না। রমেশ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া চুপ করিয়া রহিল। তারপর গোপাল সরকারকে সমস্ত বন্দোবস্ত করিয়া দিবার জন্য পাঠাইয়া দিয়া মনে মনে বলিল, তোমার আদেশই মাথায় তুলে নিলাম জ্যাঠাইমা। মরি এখানে সেও ঢের ভালো, কিন্তু এ দুর্ভাগা গ্রামকে ছেড়ে আর কোথাও যেতে চাইব না। এটি পল্লী সমাজ উপন্যাসের 9ম পর্ব সমাপ্ত হল। ধন্যবাদ।